আইন 1860 সালের 45 নম্বর আইন। আমরা পূর্বে 4-5টা আইন পড়ছি, সিআরপিসি, অস্ত্র আইন, পুলিশ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এগুলো আমাদের শেষ। এখন আমরা দণ্ডবিধি পড়ছি, চলমান। দণ্ডবিধির পরে আরও ধারা পড়ব। আপনারা যারা সরাসরি ক্লাসে না থাকবেন তারা ইউটিউব দেখবেন। ইউটিউব হলো আইন পড়ি ডিসকাস দ্য ল, আইন পড়ি হচ্ছে বাংলায় আর ডিসকাস দ্য ল ইংলিশ লেখলি সরাসরি চ্যানেল পাবেন। ধারাবাহিক ক্লাস দেওয়া আছে। আমার ক্লাসে কোনো টাকা পয়সা লাগে না, আপনি ফ্রি পড়বেন, ফ্রি ফোন দেবেন, আমি আপনার সাথে ফ্রি বক্তব্য দেবো, এটাই আমার ভালো লাগা। 4 বছর পর আমার পরীক্ষা, আপনার পরীক্ষা 6 মাস বাকি আছে। আর যাক, আজকে সূচি বলবো। সূচি আমি মনে করি যে সূচি আর বলবো না, আমি নাইট ডিউটি করছি, অল্প করেই বলি। আজকে দণ্ডবিধি আইনের 4র্থ অধ্যায়ের আলোচনা করব। এই অধ্যায়ের আলোচনার 2টি পার্ট আছে, একটা আছে সাধারণ ব্যতিক্রম আর একটা হচ্ছে লোকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। একটা হচ্ছে সাধারণ ব্যতিক্রম 76 থেকে 95 ধারা পর্যন্ত, আর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার হচ্ছে 96 থেকে 106। এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দুইভাবে প্রয়োগ করা যায়। একটা দেহ মানে শরীরের সম্পর্কিত, আর একটা হচ্ছে লোকে সম্পত্তি সম্পর্কিত। এই শরীর হচ্ছে কয় ভাগে বিভক্ত হবে? শরীর 2 প্রকার হবে, একটা হলো আমার শরীর, একটা হলো অন্যের শরীর। আমার দেহ, অন্যের দেহ, দুটো। শরীর নিয়ে বেশি চিন্তা করা যাবে না। সম্পত্তি কয় প্রকার হবে? সম্পত্তি 3 প্রকার হবে, নিজের সম্পত্তি, সরকারি সম্পত্তি, অন্যের সম্পত্তি। সম্পত্তি আর কোনটা বাদ গেল না, দেহ বাদ যায় নাই। এইগুলো রক্ষা করার জন্য আক্রমণকারী যে আমার উপর শারীরিকভাবে আক্রমণ করতে আসবে বা আমার সম্পত্তির উপর যখন আক্রমণ করতে আসবে, এই আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার জন্য আমি যে সমস্ত কার্যক্রম করব ওটাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে। এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে যা যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে কোনো অপরাধ হবে না। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করাকারে কৃত কোনো কাজই অপরাধ না। আপনি আত্মরক্ষা অধিকার প্রয়োগ কালে আপনার দেহ সম্পত্তি এইটা রক্ষা করার জন্য আপনার কোনো কাজ অপরাধ না, পরিষ্কার। এবং শরীর সাধারণত এই আত্মরক্ষার অধিকার মনে রাখবেন, এইটা কিন্তু দুর্ঘটনা ঘটার পূর্বেই কাজটা করতে হয়। আপনাকে যদি আঘাত করে, আপনার সম্পত্তি যদি পুড়ায় দেয়, চুরি করে নিয়ে যায় বা অনিষ্ট করে, তাহলে ঘটনা যে ঘটা ফেলা দেয় তার ক্ষেত্রে কিন্তু বিচারের ব্যবস্থা আছে। আপনি চেষ্টা করবেন আত্মরক্ষার অধিকার ঘটনা ঘটার পূর্বেই কাজটা করার জন্য। এই আত্মরক্ষার অধিকার ঘটনা ঘটার পরে কাজ হয় না, চুরি পরে হয়, চলমান প্রক্রিয়া। চুরি হলো তৎক্ষণাৎ করা যায় এবং পরবর্তী করা যায়, সিংহভাগ কাজটাই করা লাগে অপরাধ ঘটার পূর্বেই। তা যাক, 96 ধারা আত্মরক্ষা ব্যক্তিগত অধিকারের 96 ধারায় বলছে ব্যক্তিগত প্রতিরক্ষা কর্তৃক কার্যক্রম। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ নয়। ব্যক্তিগত প্রতিরক্ষা মানে নিজের শরীর। আপনি যত বড় টাকার মালিক হন, যত বড় ক্ষমতার মালিক হন, যত বড় দেহরক্ষী থাক, যত বড় আইন প্রশাসনের লোক থাক, সেনানো বিমান থাক, আপনাকে রক্ষা করার জন্য কেউ কাজে আসবে না। এমন সময় আপনাকে রক্ষা আপনারই করতে হবে, কারণ আপনার পরিবারের, আপনার গানম্যানে আপনার উপর আক্রমণ করতে পারে। সেগুলো আপনাকে প্রতিহত করা বা আমাকে প্রতিহত করাই আমার কাজ। ওই জন্য আইন দিয়ে সুরক্ষা করা, তারপরে সরকারি সেনানো পুলিশ বিমান বিভিন্ন দেহরক্ষীদের এর সমাধান করা সম্ভব নয়। তাই পৃথিবীর কোনো দেশেই নাই, মানে আইন দিয়ে বা লোক দিয়ে এই নিজের দেহ বা নিজের সম্পত্তি রক্ষা করার জন্য আইন আছে, কিন্তু সুরক্ষা করা যায় না। তাই পৃথিবীর সমস্ত দেশেই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলবৎ একটা প্রক্রিয়া এবং একটা আইন, যা আমার দেশেও চলমান। তাহলে 96 আছে এই আত্মরক্ষা মানে শরীর রক্ষার জন্য। আপনি যে কোনো কার্যক্রম করেন তা কোনো অপরাধ নয়। এই শরীর রক্ষা কখন করবেন? যখন আপনার আক্রমণ করবে বা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনি মারা যেতে পারেন বা যাওয়ার সম্ভাবনা আছেন, আপনি ধর্ষিত হতে পারেন বা আপনি শিরোনাতে হতে পারেন, এখনও কিন্তু হন নাই। এই ক্ষেত্রে আপনি যদি ইয়াসিন ভাইয়ের উপর আমি আক্রমণ করি, তাহলে ইয়াসিন ভাই আমার মুভমেন্ট দেখে বুঝতে পারবে যে রিজাউল আমাকে বড় ধরনের ক্ষতি করতে পারে। এই তার পূর্বেই যে আমার উপর আক্রমণ করলে ইয়াসিন, এই কার্যক্রম করার ফলে ইয়াসিনের কোনো অপরাধ হবে না। এরপর আছে 97 হলো শরীর সম্পর্কিত ব্যক্তিগত অধিকার। এখানে শরীর সম্পর্কিত ব্যক্তিগত অধিকার শিরোনামগুলো আপনারা পড়বেন। 96, 97 সাধারণত সংজ্ঞায় পড়ে, এখানে তেমন বোঝার নেই, এবার আছেও। এই যে সম্পত্তি রক্ষার জন্য কি ধরনের অধিকার প্রয়োগ করা লাগায়, সম্পত্তি কখন আপনার আমার কাছ থেকে চলে যায়, খেয়াল করবেন। সম্পত্তি যদি চুরি হয়ে যায়, সাধারণত স্থাবর অস্থাবর সম্পত্তি যখন চুরি হয়ে যায়
তখন আমাদের কাছে চলে যায়। এই চুরি হওয়ার পূর্বেই আমরা এর রক্ষণাবেক্ষণ করব, এবং যদি চলেও যায় সামনের দ্বারা আলোচনা আছে তখন বলবো। এছাড়া দস্যুতা হলে মনে রাখবেন, দস্যুতা সদস্য সংখ্যার উপর নির্ভর করে। দস্যুতা হলে 5-এর কম, এক থেকে 5-এর নিচে, 5 হলেই কিন্তু ডাকাতি হয়ে যায়। অনিষ্ট হচ্ছে ক্ষতি করা হলে 425 অনিষ্ট বলা হয়। এই অনিষ্ট সম্পত্তি যদি আপনার কোনো ক্ষতি করে, এই ক্ষতির হাত থেকে আপনি আপনার সম্পত্তি রক্ষার জন্য অধিকার প্রয়োগ করবেন। এই অধিকার প্রয়োগ করার সময় আপনার কোনো ক্ষতি হবে না। আর অপরাধজনক অনধিকার প্রবেশ 441 থেকে শুরু করে 462 খ এই পর্যন্ত বিভিন্নভাবে বলা আছে, দিন রাত মিলে বলা আছে। তো অপরাধজনক অনধিকার যদি আপনার গৃহে প্রবেশ করে বা আপনার বাড়ি প্রবেশ করে আপনার সম্পত্তি নষ্ট করা, ক্ষতি করার জন্য, তখন অবশ্যই আপনি আপনার এই সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন। এই অধিকার প্রয়োগ করার জন্য আপনার আইনের সুরক্ষা দেওয়া আছে। এই অধিকার প্রয়োগ করার সময় আপনি বড় ধরনের ক্ষতি করলেও সেই কোনো অপরাধ হবে না, কারণ নিজের সম্পত্তি রক্ষা করার জন্য বা নিজের দেহ রক্ষা করার জন্য দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইনের 4th অধ্যায়ের 96 এবং 97 দ্বারা এর সংজ্ঞায়িত করা হয়েছে। বিশেষ করে খেয়াল রাখবেন, এই সংজ্ঞা যখন লেখেন, এই দণ্ডবিধি আইন যখন এই যে ধারায় লিখবেন, খেয়াল করবেন, বারবার স্পষ্ট করে বলবেন, সংজ্ঞায়িত করে করবেন 99 ধারার শর্ত সাপেক্ষে। 99 ধারা যে আমাদের শর্ত দিয়েছে, ওই শর্তের মধ্যে যদি পড়ে যায় তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। ধারাগুলোর খুবই সহজ এবং সাবলীল ভাষায় বলবো, আপনি বই দেখবেন, আপনি নিয়মিত থাকবেন, আলোচনা করতে করতে আপনার সহজ থেকে সহজতর করে দেবেন ইনশাল্লাহ। এরপরে আসছে লোকে, তাহলে এতদিন আমরা জানতাম যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার 96টি পর্বের লোকে এই অধিকার প্রয়োগ করে যে কোনো কার্যক্রম করবেন, কোনো অপরাধ হবে না। 97 যে আপনি এই যে কতদূর প্রসারিত হবে, এর বিস্তীর্ণ কতদূর পর্যন্ত যাবে, এটা হচ্ছে নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি এবং সরকারি সম্পত্তি। তাহলে এর এর কতদূর বিস্তৃত আপনি বুঝে ফেলাইছেন, আপনি সবাই বুঝলাম। এর ব্যাসার্ধ কত, এ কতদূর পর্যন্ত বিস্তীর্ণ হতে পারে, সেটা হচ্ছে নিজের সম্পত্তি, নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি এবং সরকারি সম্পত্তি রক্ষার জন্য এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা হয়। তবে 99 ধারার শর্ত সাপেক্ষে এই অধিকার প্রয়োগ করবেন। এবং যখন সম্পত্তি নিয়ে যাবে, আসতে পারে, সম্পত্তি কিভাবে রক্ষা করা, কোনভাবে সম্পত্তি আপনার কাছ থেকে চলে যেতে পারে বা রক্ষা করবেন কোন ক্ষেত্রে, তখন আপনি লিখবেন চুরি, দস্যুতা, তারপরে হচ্ছে লোকে অনিষ্ট এবং অপরাধজনক অনধিকার প্রবেশ। এই কথাগুলো এখানে আছে। আপনি বই দেখলে যে আমি বই দেখেই বলি বা বই পড়ার পরেই বলি, বইয়ের বাইরে বলে গাইড পড়বেন না কেউ। গাইডে কিছুই থাকে না, সীমিত কিছু, আপনিও লিখতে পারেন, আমিও লিখতে পারি, গাইডের কোনো জবাবদিহিতা নেই। কিন্তু বইয়ের জবাবদিহিতা আছে, এটা সংসদে পাশ হয়ে আসে অথবা গেজেট পড়বেন। এরপর আছে 98 ধারা আছে অপ্রকৃতস্থ ব্যক্তি বা পাগল ব্যক্তি, উম্মাদ ব্যক্তি, যে কাজের পরিধি, এখন আমি 98 ধারার আলোচনা করব। অপ্রকৃতস্থ ব্যক্তি বা পাগল ব্যক্তি বা উম্মাদ ব্যক্তি, এই ব্যক্তির বিরুদ্ধে কি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়? অবশ্যই যাবে। কিন্তু এই ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যা অবশ্যই তাকে মৃত্যু ঘটাবেন না, তার বড় ধরনের ক্ষতি করবেন না, কারণ সে কি অপ্রকৃতস্থ বা পাগল বা উম্মাদ, সে ভালো মন্দ বোঝে না। সে আপনার গায়ে কি ফেঁকে মারছে, আমার গায়ে কি ফেঁকে মারবে, বা কি তরল জাতীয় জিনিস বা রাস্তার পার দাঁড়া থাকলে গাছ কাটিয়ে দিলে কি ধরনের কার্যক্রম হবে এর বিনিময়, সে কিছুই বোঝে না। তার মানে কি, এই পাগল যদি আমার পর দায়া আসে, তেরি আসে, লাঠিতে মারতে আসে, তখন আমি এর মার খাবো? এরকম সুযোগ নেই। 98 ধারায় বলছে না, আপনাকে এরকম সুযোগ নেই। পাগল হতে পারে, উন্মাদ হতে পারে, তারপরে বিবেকাগ্রস্ত হতে পারে। উক্ত ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির উপর আঘাত করতে যায়, মারতে যায় বা দাহ করে, তাহলে যে ব্যক্তির উপর দাহ করলো, যাকে মারতে গেছে, যাকে আক্রমণ করছে, উক্ত ব্যক্তি ওই পাগলের ওই যে জিনিস দ্বারা তিনি আঘাত করতে গেছেন তা আঘাতকে প্রতিহত করতে পারে, তার জিনিসটাকে তিনি সরায় নিতে পারেন। যে জিনিস দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত করতে গেছেন বা যে গাছটা কাটিয়ে তিনি রাস্তার উপর ফেলতে গেছেন যেন গাছ কাটতে না পারে, অথবা তার শরীর বডিতে তিনি এমন কোনো কেমিক্যাল রাস্তায় ঢেলে দেবে বা মানুষের বাড়িতে ঢেলে দিচ্ছে যাতে আগুনের সংযোগ হতে পারে, ওইখান থেকে আপনি তাকে নিবৃত্ত করতে পারেন, সরায় নিয়ে আসতে পারেন। কিন্তু তাকে বড় ধরনের আঘাত করবেন না, তাকে মারি ফেলবেন না, কারণ সে তার কাজের পরিধি সম্পর্কে কিছুই জানে না, কাজ এই দ্বারা কি হবে সে কিছুই বোঝে না। তাহলে
আপনি লিখবেন অপ্রকৃতিস্থ লোক, পাগল বা উন্মাদ ব্যক্তি যে কাজের ভালো মন্দ বোঝে না, উক্ত ব্যক্তির কর্মের জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়, কিন্তু তাকে কখনোই মৃত্যু ঘটানো যাবে না, তাকে গুরুতর আঘাতও করা যাবে না, কিন্তু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আমি নিজেকে সেভ করে চলে আসতে পারবো। পাগলের দাওয়া খান নাই এমন লোক খুব কমই আছেন, ছেলে হন মেয়ে হন, দেখুন এলাকায় পাগল থাকে, তারা বিভিন্ন অঙ্গভঙ্গিমা করে চেঙ্গা মারতে যায়, হয়তো মারে না, কিন্তু আপনি ওই চেঙ্গা যদি মেরেও বসে ফেঁকে মারে, আপনি ওইটা প্রতিহত করবেন, কিন্তু ওকে বড় ধরনের কিছু করার সুযোগ নাই। তো এই বলছে 98 দ্বারা অপ্রকৃতিস্থ ব্যক্তি বা পাগল বা উন্মাদ ব্যক্তির কাজের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন, কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি বা তার মৃত্যু ঘটাবেন না। এর আগে ব্যাপক আলোচনা করছিলাম, সেই ক্লাসগুলো নেটের সমস্যা ছিল, আল্লাহর রহমতে আজ মানে নেটের সমস্যা নাই, ওইগুলো দেখবেন এবং এইগুলো ছোট করে আলোচনা করতেছি। হয়তো 30 দিন ক্লাস নেব, 5-7 দিন নেটের সমস্যা হতে পারে, ওটা মেজরিটি না। 25 দিন যে ক্লাস ভালো হয়েছে এইটা মেজরিটি। এরপর আসে 99 ধারা। 99 ধারা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার সময় যে সকল শর্ত আপনি মানি চলবেন, যে সমস্ত শর্তের কারণে আমি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবো না, তা আমি শর্ট করে বলবো, আপনারা লিখে নেবেন পরে, এই ইউটিউব দেখে বা আমার ক্লাসের লিঙ্ক দেখে পরে দেখে নেবেন। তাই বলছি 4 ছোট ছোট করে বলছি, আপনি 3 লাইন করে মুখস্থ করে কিন্তু লিখতে পারবেন না, 3 লাইন মুখস্থ করে আমি লিখতে পারবো না, অতএব ছোট করে পড়েন, সবটাই লিখে আসেন, ইনশাল্লাহ আপনি পাশ করে আসবো। আমি পাশ করতে পারছি, আপনিও পারবেন, আরও ভালো রেজাল্ট করবেন, দোয়া এবং শুভকামনা। তাহলে 99 দ্বারা কি কি শর্ত মানবো আমরা, কোন কোন শর্তে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবো পারবো না, খেয়াল করবেন। 99 এক আছে সরকারি কর্মচারী কর্তৃক কার্য। সরকারি কর্মচারী, এখানে 3টে কথাই সরকারি কর্মচারী আছে। সরকারি কর্মচারী কর্তৃক কার্য সম্পাদনকালে কোনো কি করা যাবে না, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, সেই কাজে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা না থাকে। তাহলে সরকারি কর্মচারী কর্তৃক কার্য, যে কার্যে মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 99 99 কি বলছে, সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্দেশ ক্রমে বা সম্পাদিত যে কার্য করতে গেছে, ওই কার্যে যদি আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকে, তাহলে এই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্দেশে সম্পাদিত কার্য, খেয়াল করবেন, ছোট করে বুঝে দেয়, বেআইনি সমাবেশ দেখবেন যখন ছত্রভঙ্গ করে, পুলিশ যখন গ্রেপ্তার করতে যায় তখন 42 ধারায় ফৌজদারি কার্যবিধি 1898 সালের 42 ধারা এবং ফৌজদারি কার্যবিধি 1898 সালের 127-28 ধারায় যে জনগণের নিকট থেকে সাহায্য চাওয়া হয় ছত্রভঙ্গ করার জন্য, তাহলে সাধারণ জনগণ যে একজন লোককে বলল যে আপনি আমাকে গ্রেপ্তারে সহায়তা করেন, ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে সহায়তা করেন, তাহলে এই ব্যক্তি সরকারি কর্মকর্তা কর্মচারীর নির্দেশে তার কার্য সম্পাদন করতেছে, এই সম্পাদন করা কাজেও আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন না। মনে করলেন যে রিজাল্ট একজন কনস্টেবল বা এই একজন সাহায্য করতে বলছে গ্রেপ্তারের ক্ষেত্রে, আমার গ্রেপ্তার করতে হয়েছে, আমি মারি ফেলাবো না, কাজ আপনি করবেন না। উক্ত ব্যক্তি সাহায্য করতে বাধ্য ছিল পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে, তাই সে সাহায্য করতে গেছে, সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাকে নির্দেশ করছিল, তাকে আপনি মেরে ফেলতে যাবেন না, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সেখানে প্রয়োগ করতে যাবেন না। তাহলে দুইটি বুঝতে পারছেন, সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্দেশে সম্পাদিত যখন কোনো কার্য হবে, সেই কার্য আপনি যেন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করি। আসেন 3 নাম্বার কি বলছে, সরকারি সহায়তা যদি পান, সে কাজে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন না। সরকারের সহায়তা পাচ্ছেন, আপনি এমন একটা অন্যায় হয়ে গেছে বা একটা হওয়ার সম্ভাবনা আছে যেখানে আপনি সরকারের আশ্রয় লাভের সুযোগ পাচ্ছেন, সেই কাজের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন না। সরকারি আশ্রয় লাভের সহায়তা থাকলে সেই ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন না। নাম্বার 4, 99 যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করবেন, তার অধিক বল প্রয়োগ করা যাবে না। 99 ছোট ছোট করে পড়বেন, যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করবেন, তার অধিক বল প্রয়োগ করা যাবে না। যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করবেন। মানে আপনাকে যেমন দেখবেন, আমরা যখন পড়ছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 49 ধারা কি 49 আসামিকে প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ, যাকে আপনি গ্রেপ্তার করছেন তাকে প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। একটা চোরকে ধরে যদি এমনভাবে বাদ্যের সাথে ফেললেন, এমন ডান্ডা বেরিয়ে দিলেন, দেখা গেল ওটি প্রয়োজনের অধিকার 50 না
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার জয় আছে নিয়মিত ছাত্র তহিদ, তহিদ স্যার, হজরত, লোকপান, লোকপান কমাসে, দীপঙ্কর, এরা দেখে নিয়মিত, অনেকজন দেখে, তাদের প্রতি সাধুবাদ। আর ছুটে যেতে পারে, ছুটে যাওয়া স্ববিভাগ, নাইট ডিউটি করছি। তাহলে 85 বলছে যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করবেন, তার অধিক বল প্রয়োগ করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন না। সামনে এরম ধারার ব্যাখ্যা আছে। তাই 99-4 কথা আবারও বলি। 99-4-1 বলছে সরকারি সরকারি কর্মচারী কর্তৃক সরকারি কর্মচারী কর্তৃক সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কার্য, এই কাজ যদি মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা না থাকে তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 99-2 কি বলছে, সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্দেশক্রমে সম্পাদিত কোনো কার্য, যে কার্যে মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাতে মানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন না। 3 নম্বর বলছে কি, সরকারি সহায়তা লাভের আশ্রয়, সরকারি সহায়তা লাভ বা সরকারের আইনের আশ্রয় লাভের সুযোগ আছে, সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন না। নাম্বার 4, যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করবেন, যতটুকু আত্মরক্ষার জন্য আপনার বল প্রয়োগ করার প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করবেন, তার অধিক বল প্রয়োগ করবেন না। এই পড়াটা গত ক্লাসেও করছিলাম, ব্যাখ্যামূলক অনেক বড় আলোচনা করছিলাম, কিন্তু ক্লাসে অনেক বাজে হয়েছিল, রেকর্ডিং সুন্দর ছিল না, এবং ওই শব্দ ছিল, ক্লাসগুলো বাজে হওয়ার কারণে আমি আবার আপনাদের রিপিট ক্লাস নিচ্ছি। যা কেউ নিরাশ হবেন না, প্রতিদিন চলবে ক্লাস। আমি নাইট ডিউটি করে ক্লাস নিচ্ছি আর আপনি নাইট ডিউটি করে ক্লাস শুনবেন। পার্থক্য হলো আমার ক্লাস নেওয়ার আগে 1 ঘন্টা পড়া লাগে, এগুলো তাহলে আপনি 1 ঘন্টা পড়লে আপনার লাগবে না পড়ার, আপনি পরীক্ষায় পাশ করে যাবেন, এটাই সহজ জিনিস। এরপর আসেন 100 ধারা, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো যাবে। 100 ধারায় বলছে কোন সময় দেহের ক্ষেত্রে, দেহের বা শরীরের ক্ষেত্রে কখন আপনি মৃত্যু ঘটাতে পারবেন। এখানে 6টি অপশন আছে, এই 6টা অপশন আপনারা যারা মুখস্থ করবেন। প্রথম কি বলছে, নাম্বার 1, 100 প্রথমত বলবো বা ক বলবো, কারণ 1 2 করলে আবার 100 1 2 চলে যায়। 100 প্রথমত বা 1 বলছে এমন আক্রমণ মৃত্যুই যার একমাত্র পরিণতি। প্রথমে তখন মৃত্যু, এমন আক্রমণ মৃত্যুই যার একমাত্র পরিণতি। খেয়াল রাখবেন 100 দ্বারায় যে 6টা কলাম আছে, 6টা কলাম কিন্তু 19-20 করে লিখবেন না। এই যে কটা ক্ষয় লিখলেন, খটা উময় লিখলেন, খবরদার এই ভুল করবেন না। এখানে কিন্তু অ্যাজ পার রুল, এখানে মানে আগে পরে লেখার কোনো সুযোগ নেই, আগে পরে লেখার কোনো সুযোগ নেই। আইন হলো গণিতের মতোই, 2 জায়গা 4 জায়গা 8 লেখা বোঝানোর কোনো সুযোগ নেই। তাহলে 100 প্রথমত কি বলছে, এমন আক্রমণ বা আঘাত যার মৃত্যু একমাত্র পরিণতি। 2 নম্বরে কি বলছে, দ্বিতীয় বলছে এমন আক্রমণ যার একমাত্র এমন আক্রমণ, এমন ভঙ্গিমা নিয়ে আসছে যার একমাত্র গুরুতর আঘাতের একমাত্র সম্বল। এমন আক্রমণ করছে যাতে আমি গুরুতর আঘাত প্রাপ্ত হব, এরকমভাবে আক্রমণ করছে। তাহলে প্রথমত কি বলছে, এমন আক্রমণ যা মৃত্যু একমাত্র পরিণতি। 2 নম্বর বলছে এমন আক্রমণ যা গুরুতর আঘাতে আমার একমাত্র পরিণতি। এই আঘাত বা আক্রমণ কিন্তু বলছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। ঘটনা ঘটার দেহের ক্ষেত্রে ঘটনা ঘটার পূর্বেই আপনি আক্রমণকারী আক্রমণ প্রতিহত করবেন, ঘটনা ঘটার পরে কিন্তু করেন না। যদি গুরুতর আঘাত করে বসে আপনার 326 বিচার করে দেবো, আর যদি আপনার মারিয়েই বসে 302 আপনার শাস্তি হবে, মৃত্যুদণ্ড করা যাবে বা আদালত আইন যা হয়। আর এই ঘটনা আপনি কখন ঘটাবেন, ঘটনা ঘটার পূর্বেই ঘটাবেন। তৃতীয়ত 100 ধর্ষণের অভিপ্রায় আক্রমণ, ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ। 103 বলছে কি, ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ, ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ। ধর্ষণ কিন্তু করে নাই, ভাব ভঙ্গি মানাচ্ছে, এমনভাবে রুমে আটকাইছে, এমনভাবে কায়দা কালামে বন্ধুরা ওকে ট্যাকিং করছে যে ধর্ষণ ও নারী হতেই পারে। এমন সময় আপনাকে আক্রমণ করে আমাকে আপনাকে যদি ওই নারী মেরে ফেলায় কোনো অপরাধ হবে না। 100 ধারার 4 দণ্ডবিধি আইন 1860 সালের 104 বলছে কি, 104 বলছে অপ্রকৃতস্থ কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ। অপ্রকৃতস্থ কাম লালসা চরিত্র নষ্ট করতে পারে এবং আপনার সাথে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটা ফেলতে পারে নারীর সাথে পুরুষের। সেই ক্ষেত্রে আপনি ওই নারী কি করতে পারে, সেক্ষেত্রে নারী ওই পুরুষকে মেরে ফেলতে পারে বা যে আক্রমণ করছে তাকে মেরে ফেলতে পারে। চতুর্থ বললাম। এবং পঞ্চম মানে মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায় আক্রমণ। মনুষ্যহরণ বা অপহরণ হচ্ছে দণ্ডবিধি আইনের 359 থেকে শুরু করে
বেশ খানিক দ্বারা পড়বো 377 পর্যন্ত, যাক 359, 360, 361, 362, 63 এই ধারাগুলো সুন্দর ব্যাখ্যা আছে, সেদিন বলবো, এর আগে ক্লাসে ব্যাখ্যা বলছিলাম। তাহলে পঞ্চম হচ্ছে মনুষ্যহরণ, মানে মানুষহরণ। এই মানুষ কিন্তু আবার 2-3 প্রকারের হয়। একটা হলো নারী হয়, অল্প যদি নারীর বয়স কম থাকে, পুরুষের বয়স কম থাকে, আবার বয়স্ক মানুষকে ক্ষেত্রে তিনটে মিলে হচ্ছে মনুষ্যহরণ। মানে মানুষহরণ। এই মানুষটি যদি কেউ হরণ করতে আসে, এই হরণ করার আগেই বা আপনাকে অপহরণ করবে এর আগেই যদি আপনি বুঝতে পারেন, আক্রমণকারী আক্রমণ প্রতিহত করে তাকে মৃত্যু ঘটালে আপনার কোনো অপরাধ হবে না। ষষ্ঠ খেয়াল করেন, বোঝার আছে, 100 ষষ্ঠ বা 6, 100 ষষ্ঠ বলছে কি, আপনাকে আমাকে এমনভাবে অবরোধ করে রাখছে, বেআইনিভাবে অবরোধ করে রাখছে, এই অবরোধের ফলে আপনি আইনের আশ্রয় লাভের সুযোগ নাই। 106 বলছে আমাকে আপনাকে অবরোধ করছে, অবরোধের দ্বারা যে দণ্ডবিধি আইনের 339, 340, 41, 342, 343 সুন্দর সুন্দর কথা আছে, আলোচনা করবেন ইনশাল্লাহ, সাথেই থাকবেন। যাকে এখন হচ্ছে বলছে কি, অপহরণ করছে, এমনভাবে আপনাকে অপহরণ করে রুমের ভিতরে আটকা রাখছে, আপনার সাথে খারাপ ব্যবহারও করে না, মারেও না, আপনার 3 বেলা খাতি দেয়, ঘুমাতে দেয়, বিনোদনও করতে দেয়, কিন্তু আপনি আছেন অবরুদ্ধ আছেন। কোনো ঘরের মধ্যেও থাকতে পারেন, কোনো এলাকার মধ্যেও থাকতে পারেন। অবরোধের সঙ্গে হচ্ছে কোনো ঘরও হতে পারে, কোনো দেওয়াল বিশিষ্ট কোনো এলাকা হতে পারে, থানা হতে পারে, জেলা হতে পারে, এরকম আপনাকে যে কোনো একটা গন্ডির একটা এলাকার বাইরে যেতে দেয় না। এই ক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নিতে পারেন না, সরকারের সহায়তা নিতে পারেন না। সেই ক্ষেত্রে দেখলেন একমাত্র মৃত্যু না ঘটালে আমার এখান থেকে এই অবরোধের থেকে মুক্তির কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনি তাকে মৃত্যু ঘটায় এই অবরোধ থেকে মাপ পাইতে পারেন, এতে আপনার কোনো অপরাধ হবে না। তাহলে আবার একবার ছোট করে বলি, 100 দ্বারায় বলছে 6টা কথা, 19-20 করে লিখবেন না, আপনাদের জোর করি অনুরোধ করি, এখানে কিন্তু শতভাগ সঠিক লিখবেন। 100 বলছে এমন আক্রমণ মৃত্যুই যার একমাত্র পরিণতি। নাম্বার 2, এমন আক্রমণ গুরুতর আঘাতই যার একমাত্র পরিণতি। নাম্বার 3, ধর্ষণের অভিপ্রায় আক্রমণ। নাম্বার 3, ধর্ষণের অভিপ্রায় আক্রমণ। নাম্বার 4, অপ্রকৃতস্থ কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ। নাম্বার 4, অপ্রকৃতস্থ কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ। নাম্বার 5, মনুষ্যহরণ বা অপহরণের উদ্দেশ্যে আক্রমণ। মানুষ হরণ, ব্যক্তি হরণ, নারী বা পুরুষ হরণের উদ্দেশ্যে আক্রমণ। নাম্বার 6, এমনভাবে আমাকে অবরোধ করে রেখেছেন বা বেআইনিভাবে যদি কোনো ব্যক্তিকে অবরোধ করে রাখে যেখান থেকে সরকারি আশ্রয় লাভের কোনো সুযোগ থাকে না, সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটালেও কোনো অপরাধ হবে না। এই তো চলে গেলে 100। এবার 101 ধারা। 101 ধারায় কি বলছে সংক্ষেপে আলোচনা করি সহজ সরল ভাষায়। 101-এ বলছে উপরোক্ত যে ধারা আমরা 6টা কথা বললাম, এই 6টা ঘটনা ছাড়াও যদি আপনার এমন কোনো কার্যক্রম কোনো ব্যক্তি করে ফেলে, 6টা উপরের যে 6টা কথা বললাম দেখেন কোনোটাই বাদ পড়ে নাই, কিন্তু ব্রিটিশ বলছে এর মধ্যেও যদি কোনো একটা কার্যক্রম আপনার বাদ পড়ে যায়, এমনভাবে আপনার শরীরের উপর আক্রমণ করলো, এমনভাবে অন্য লোকের শরীরের উপর আক্রমণ করলো, সেই ব্যক্তিকেও আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন, কিন্তু মৃত্যু ঘটাবেন না। 100 কিন্তু মারি ফেলাইছিলাম 5-6 ভাবেই, কিন্তু 101-এ বলছে এমন একটা কার্য আক্রমণ করছে যে আক্রমণে দেখতেছেন আপনার মৃত্যু ঘটানো চাচ্ছে না, বা গুরুতর জখমও নাই, ধর্ষণও নাই, অপ্রকৃতস্থ কাম লালসাও নাই, তারপরে আপনার মনুষ্যহরণ নাই, তারপরে আপনাকে অবরোধ করে নাই, সেই ক্ষেত্রে আপনি মেরে ফেলবেন না। মৃত্যু ব্যতীত, মানে আপনি মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি করতে পারেন। এক্ষেত্রে আপনার আইন সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে, সব জায়গায় আপনি মারি ফেলবেন না। আপনার সাথে কোলাকুলি যা অনেক দিন পর দেখা হয়েছে, বন্ধুর ছলে আপনি বহুত জোরে চিল্লাতে গেছি, ও ইয়াসমিন ভাই কেমন আছেন, আমি তো ভালোবাসার টানে গেছি, কিন্তু আপনি মনে করলেন বা অন্য কেউ মনে করলো কি রে ইয়াসিনের পারে এত বড় জোরে চিল্লাতে জায়গা, আমি কিছু ভালোবাসার টানে, আবেগের টানে ফট করে একজন আমার মারিয়ে বসলো। ইয়াসিনের বন্ধু, সে না জানি ইয়াসিনের ক্ষতি করবে। আমাদের ক্লাসে নতুন অতিথি ইয়াসিন আরাফাত, অনেক জ্ঞানী লোক এবং অনেক তীক্ষ্ণ ব্রেনের নেট সম্পর্কে ধারণা আছে। ভাই আপনি আমাদের সাথেই থাকবেন, দোয়ার শুভকামনা, আপনার আমাদের সাথে ধন্যবাদ।
এখন পড়তেছি কি 101। তাহলে আপনি ওই 100 দ্বারা যে 6টা অপশন বলছে মেরে ফেলানোর, এই 6টা অপশন ছাড়াও আরেকটা অপশন যদি আপনার সামনে আসে তো আপনি খেয়াল রাখবেন, ওকে মেরে ফেলানো যাবে না, ওকে গুরুতর আঘাত করা যাবে, এতে আপনার অপরাধ হবে না। এবার বলে 102। 102 কি বলছে? প্রশ্ন পড়াবো যেদিন সেদিন আরো ব্যাপক বলবো। 102 বলছে হচ্ছে লাগে এই আত্মরক্ষার অধিকার, শরীর রক্ষার জন্য প্রয়োগ এবং স্থিতিকাল। প্রয়োগ এবং স্থিতিকাল কিরকম? এটা হচ্ছে আমি যার সঙ্গে মারামারি করবো বা যার সাথে আমার দেওয়া পাল্টা দেওয়া চলতেছে, সে আমার 2-5টা কিল মারছে বা মারতে আসতেছে, আমি তার একটা মারি দিছি এবং সে আমার আক্রমণ করেই যাচ্ছে, আমি তার আক্রমণ প্রতিহত করতেছি, 2-1টা আক্রমণ করতেছি। কোনো এক সময় দেখা গেলে সেই ব্যক্তি আমার আক্রমণ করা বন্ধ দিয়েছে, তখন আমাকেও ওইখানে স্থির হয়ে যেতে হবে। আক্রমণ যখন যত সময় চলবে আমার প্রতিহত তত সময় চলবে। সে যখন স্যালেন্ডার করছে আমি তখন স্যালেন্ডার করব। খেয়াল রাখবেন যুদ্ধের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটে, যখন যুদ্ধে চলে একজন সৈনিক কিন্তু আরেকজন সৈনিককে গুলি করে মারার জন্য আপ্রাণ চেষ্টা করে। অপরদিকে যখন পরাস্ত সৈনিক, যার কাছে কোনো গোলা বারুদ থাকে না, সেই সৈনিক যখন হাত উঁচু করে স্যালেন্ডার করে, প্রতিপক্ষ সৈনিক কিন্তু তার বুকে আর গুলি চালায় না, কারণ সে স্যালেন্ডার বা আত্মসমর্পণ করছে। অতএব এই অপরাধ আপনার প্রয়োগ এবং স্থিতিকাল, আপনার উপর যত সময় আক্রমণ করবে আপনিও আক্রমণ চলমান রাখবেন। আর যখনই সে আপনার শত্রু আক্রমণ শেষ করে দিল তখন আপনার এই আক্রমণ আপনি স্তব্ধ করে দেবেন, আর চালাবেন না। এটা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, প্রয়োগ এবং স্থিতিকাল। কত সময় পর্যন্ত আপনি আত্মরক্ষার অধিকার চালাতে পারবেন, কখন চালাতে পারবেন না, কোন কোন সময় আপনি মৃত্যু ঘটাতে পারবেন, কোন কোন সময় পারবেন না। প্রশ্ন সব উত্তর দেব, যদি আপনি সব বুঝে ফেলেন নিজে নিজে উত্তর। আইন কখনো মুখস্থ করবেন না, সূচি মুখস্থ করবেন, 106টা মুখস্থ করবেন। এখন বলবো 103-এর 4টে কথা, এই 4টে মুখস্থ করবেন। দুনিয়ার কথা মুখস্থ করবেন না, বসবেন, নিজে আমার কাছে শুনলেন, বই পড়বেন এবং আপনি যে পরীক্ষা দেবে তার সাথে বসে এরকম আলোচনা বক্তব্য দেবেন। যারা আমার দেখছিলেন আমি এই কাজটা করতাম, আপনাদেরও এই কাজ করার জন্য বলবো। এরপর আসছে লেগে সম্পত্তি রক্ষার জন্য কখন কোনো ব্যক্তিকে মেরে ফেলা দেবে, কোন কোন ক্ষেত্রে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আপনার এই অধিকার আছে সে সম্পর্কে আলোচনা করছে দণ্ডবিধি আইনের 3 ধারা। 4টে ক্ষেত্রে আপনি যদি আপনার সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিকে মেরে ফেলতে পারেন। এই 4টে ক্ষেত্রে কি রকম? প্রথমত 103-এর পদতে আছে দস্যুতা। দেখেন দস্যুতা কখন সংগঠিত হয়? যখন এই দস্যুতার দ্বারা পড়াবো তখন আবার এখানে আসবো। দস্যুতা কখন হয়? একজন ব্যক্তি আর 5 জনের কম, এই কয়জন লোক, 1 থেকে 4 জন লোকের মধ্যে যদি অপর কোনো ব্যক্তির সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য তাৎক্ষণিক মৃত্যু ভয় বা গুরুতর আঘাতের ভয় ভীতি দেখায় সম্পত্তি ছিনিয়ে নিয়ে আসে, তাহলে এটা দস্যুতা বলে। দস্যুতার ডাকাতি হচ্ছে ভাই, আপন ভাই, কিন্তু এক ভাই মরে যাওয়ার কারণে 5 বার এক ভাই মরে গেলে মনে করবেন আসলে দস্যুতা, ভাষা খারাপ হয়ে গেছে, 5 বার এক ভাই মরে গেলেই মনে করবেন এটা দস্যুতা হয়ে গেছে। আর যেই 5 জন ভাই যদি একটা ওই কাজটাই করে তখন এটা ডাকাতি হয়ে যায়। সংখ্যাগত পার্থক্য এই, আমার সাথে থাকবেন, একদিন ভয় পাবেন না, সব বলে দেব। আর শুনতে শুনতে আপনি একদিন আইনের জাহাজ হবেন। আমি মহামারী কেউ না, অতএব আপনি হচ্ছে ভালো পারবেন, বয়স কম আছে। তাহলে হলো দস্যুতা সম্পর্কে আপনার ধারণা আছে। যদি আপনার আমার সম্পত্তি দস্যুতা করে কেউ নিতে আসে তাহলে আপনি তাকে মেরে দেবেন, কোনো ভয় নাই, কোনো অপরাধ হবে না। 2 নাম্বার, রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ। রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ করছেন, অবশ্যই আপনি তাকে মেরে দেবেন। ও ভালো উদ্দেশ্যে আপনার অপথে গৃহে প্রবেশ করে নাই। গৃহে প্রবেশ দণ্ডবিধি আইনের 145-এর 6টা কথা আছে কিভাবে অপথে গৃহে প্রবেশ করা হয় সে সম্পর্কে আলোচনা করলে। আইন হলো পানির মতো, যদি আপনি বুঝতে পারেন তাকে সহজ থেকে সহজতর করবো। এবং রাত্রিবেলায় কখন পাবেন? রাত্রিবেলায় কথা আছে 456 থেকে শুরু করে রাত্রিবেলায় কখন কিভাবে কি অপরাধ বিস্তারিত আলোচনা করব। তাহলে রাত্রিবেলা অপথে যদি কোনো ব্যক্তি আপনার গৃহে প্রবেশ করে তাহলে আপনি মেরে ফেলা দেবেন, কারণ আপনার সম্পত্তি, আপনার শরীর, আপনার কোনো কিছু ক্ষতি করার জন্যই গেছে, মেরে দেবেন, সমস্যা নাই। তৃতীয়ত 103-এর তৃতীয়ত 103-এর 3 কি বলছে? আপনি যেখানে বসবাস করেন সেই স্থানে যদি কেউ চুরি করে, ক্ষতি করে, অনিষ্ট করে বা যুক্তিসঙ্গত বা মানে প্রবেশ করে এরম স্থানে যদি কেউ প্রবেশ করে, যদি কেউ প্রবেশ করে এবং আপনি যেখানে বসবাস করেন, আমি যেখানে বসবাস করি যে গৃহ তাবি, সেখানে যদি কেউ চুরি করে, তারপরে দস্যুতা করে, অনিষ্ট করে বা অপথে গৃহে প্রবেশ করে,
সহজ করে বুঝে নেবেন। 104 বলছে হলো গিয়ে চুরি করার জন্য আমার আপনার গৃহে প্রবেশ করছে চোর, খেয়াল করবেন। আর হচ্ছে ক্ষতি, ক্ষতি মানে অনিষ্ট, 425 দণ্ডবিধি। ক্ষতি করার জন্য আপনার গৃহে প্রবেশ করছে। এরপরে আছে অনধিকার গৃহে প্রবেশ, ওর অসৎ উদ্দেশ্য নিয়ে প্রবেশ করছিল। এই প্রবেশ করার পরে বা দস্যুতা করার জন্য আমার আপনার ঘরে প্রবেশ করছে। এই ঘরে প্রবেশ করতে হয়তো আমি ঘুমাচ্ছি, খেয়াল করেন, আমি আপনি ঘুমাচ্ছি, ফট করে ঘুমিয়ে উঠে দেখলাম আমাদের ঘরের মধ্যে একটা লোক। এই লোক এখন আমাকেও দেখে ফেলাছে, দেখে ফেলানোর পরে ওই চোরের মুভমেন্ট বা ওই দস্যুতাকারীর মুভমেন্ট বা যে ব্যক্তি অনধিকার প্রবেশ করছে ওর মুভমেন্ট এমন ভয়ঙ্কর, মৃত্যু আমার একমাত্র পরিণতি। ও আমাকে মারি ফেলাবে আমার বাপ দ্বারা, অথবা আমাকে ধর্ষণ করে, অথবা আমাকে ক্ষতি করে ফেলবে বড় ধরনের। তখন আমি ওকে মৃত্যু ঘটা ফেললেও আমার কোনো অপরাধ হবে না। ও কিন্তু চুরি করতে ঢুকছিল, ও ক্ষতি করতে ঢুকছিল, কিন্তু ওর তাৎক্ষণিক ওর মুখের অ্যাসিডিটি এমন, ওর মুখের ভাব কমবি যে এতই খারাপ, বা ওর এমন একটা স্টাইল করছে যে ওই মালিক বা আমার ঘরে প্রবেশ করছিল আমাকে মেরে ফেলবার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে উক্ত ব্যক্তিকে মেরে ফেলালেও কোনো অপরাধ হবে না। আমি 103-এর 4 আবারও বলতেছি, আপনার ঘরে, খেয়াল করেন, আপনার ঘরে যে চোর, ক্ষতি করার জন্য যে ব্যক্তি ঢোকে, অন্যায় বা অপত্য যে ব্যক্তি আপনার গৃহে প্রবেশ করে, অথবা আপনাকে অনিষ্ট করার জন্য যে ব্যক্তি প্রবেশ করছে আপনার গৃহে, ফট করে দিনে হোক রাতে হোক যে কোনো সময় হোক, আপনি দেখে ফেলাইছেন। দেখে ফেলানোর পরে ও তো বাঁচার দরকার। আমি ধরেন ইয়াসিনের ঘরে ঢুকে বলছি, ইয়াসিন আমাদের ক্লাসে আছে নতুন ভাই, ঢুকে পড়ার পরে ইয়াসিন দেখে ফেলালো। আমি দেখলাম ইয়াসিন তো আমার চেনে, আমি সিনিয়র নায়ক ছিলাম ওর ব্যাটালিয়নে, তাহলে আমার বেইজ্জতি। আমি এমন এক ভাব করছি ইয়াসিনের মেরে ফেলাবো। ইয়াসিন এটা বুঝতে পারার সাথে সাথে ইয়াসিন পাল্টা আক্রমণ করে আমাকে মেরে ফেলালো। ইয়াসিনের কোনো অপরাধ হবে না। এই চতুর্থ 103-এর 4 এই কথাটুকুই বলছে। এর এই ব্রিটিশের কথা বাংলায় লেখা, কিন্তু প্রত্যেকের মাথা ঘুরন দেয়। আমি বুঝানোর পরে পড়বেন, দেখবেন সহজ হবে। এরপরে আপনি নিজে নিজে নোট করবেন, কারোর কাছে নোট আনতে যাবেন না, কারোর ক্লাস থেকে নোট নেবেন না, তাহলে আপনি নোট সারা জীবন নিতেই থাকবেন, দিতে আর পারবেন না। নোট নিজেই করবেন। এরপর আসেন 104। 104 বলছে সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে আপনি মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করতে পারবেন। সম্পত্তি যখন আপনি রক্ষা করতে গেছেন, উপরে যেমন 103-এ 4 কলামের কথা বলছে, 4 ভাবে আপনি মৃত্যু ঘটাতে পারেন, আপনার অপরাধ নাই। কিন্তু 103-এর 104 বলছে এই সম্পত্তি রক্ষায় ওই 4 অপশন ব্যতীত আরেকটা যদি অপশন খারাপ পড়ে, যে অপশনে আপনি উক্ত ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য ক্ষমতাবান না, এই সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে মৃত্যু ব্যতীত আপনি যে কোনো ক্ষতি, গুরুতর আঘাত করেন সমস্যা নাই, অন্য কোনো ক্ষতি করেন কোনো সমস্যা নাই, কিন্তু মৃত্যু যেন তার ঘটে না ঘটে এই ক্ষতিটাই করবেন না, এতটুকুই। তাহলে কখন মৃত্যু ঘটানো যাবে না, কখন মৃত্যু ঘটানো যায়? দেহের ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে। দেহের ক্ষেত্রে আছে 101, আর সম্পত্তির ক্ষেত্রে আছে 104। অন্য ক্ষতি করা যাবে কিন্তু মৃত্যু ঘটানো যাবে না। এরপরে চলে আসেন 105, এটা বুঝার আছে, খেয়াল করবেন। 105-এ বলছে লাগে যখন সম্পত্তি আপনার কাছে চলে যাবে, কোন কোন ক্ষেত্রে সম্পত্তি গেলেও আপনি আত্মরক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল রাখবেন। এই প্রয়োগটা কোন সময় হয়, এর 4 কথা অনেক বড় ব্যাখ্যা ছোট করে বলবো। 4 বলছে চুরি। আপনার আমার সম্পত্তি যখন চুরি হয় বা চুরি করতে আসে বা নিয়ে যায়, চোরের পিছনে আপনি ধাওয়া করলেন, যত সময় আপনি পারলেন, শরীর সমর্থ আছে, আপনি এদের সাথে ধস্তাধস্তি করলেন, টানাহেঁচড়া করলেন। চুরির সময় তো টানাহেঁচড়া করা যায় না, চোর চুরি করে নিয়ে গেছে, আপনি তার পিছনে ধাওয়া করলেন। চোর যখন আপনার সম্পত্তি ফেলা দিয়েছে, আপনার ওই সম্পত্তি থেকে আপনি নিয়ে নেন, ওই চোরের পিছনে আপনার দৌড়ানোর দরকার নাই। কিন্তু এই সম্পত্তি চুরি করে চুরি হয়ে চলে গেছে, আপনার অগোচরে চলে গেছে, এই সম্পত্তি কিয়ামত পর্যন্ত আপনার অধিকার থাকবে পাওয়ার, কারণ আইনের আশ্রয় নেবেন। সরকার বলছে না, যদি 99 ধারার শর্ত সাপেক্ষে আপনি সরকারের আশ্রয় নিলেন, আমার ফোন চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, স্বর্ণ গহনা চুরি হয়েছে, তাহলে আপনি আইনের আশ্রয় নিলেন। এই ক্ষেত্রে কি আমি আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারি? যত সময় আপনি ওই সম্পত্তি উদ্ধার না হবে, অত সময় আপনার প্রয়োগ মানে বলবৎ থাকবে, ওই তত সময় পর্যন্ত আপনি এই কার্যক্রম, এই আদেশ বলবৎ রাখবেন। প্রয়োগ এবং স্থিতিকাল আপনার চাহিদা থাকবেই, আপনার আমার চাহিদা, কারণ সম্পত্তি আমার কাছে, যত সময় ফেরত না পাবো তত সময় ওই সম্পত্তির প্রতি আমার অধিকার আছে। দস্যুতার ক্ষেত্রে যখন আপনার আমার বাসায় দস্যুতা হবে, দস্যুতা হয় কি, ভয় ভীতি দেখা, যত সময় আপনার কাছ থেকে সম্পত্তি দস্যুতা করে নেবে, এই প্রয়োগ স্থিতিকাল, আপনি যখন ওর কাছে দস্যুতা করে আপনারটা নিয়ে এনেছে, পরবর্তী আপনি ওর কাছে ছিনিয়ে নিয়ে এনেছেন, তখন আপনার প্রয়োগ স্থিতিকাল। যদি সে দৌড় মারে চলে যায়, দেখবেন প্রশ্ন আসে, আপনার ঘরে যদি সম্পত্তি নেওয়ার সময়
আপনি দেখে ফেলালেন, সে দৌড় মারি পলানোর পরেও কোন ব্যক্তি ওই দস্যুকে বা চোরকে মেরে ফেলালো, সেক্ষেত্রে আইনের আলোতে ব্যাখ্যা করেন, খবরদার আপনি আর মারি ফেলাবেন না, কারণ চোর তো ভয়তে দৌড়েছে, আপনি মারি ফেলাছেন, আপনি গিলটি মাইন্ড, দোষে পড়ে যাবেন। ঠিক আছে? তাহলে আইন জানার দরকার আছে, খালি এক দুই ধারা জানলে হবে না। আপনি পুলিশের অফিসার হবেন, অবশ্যই আইন জেনে চলবেন, ঠান্ডা বেরোনে চলবেন, আপনার শান মান আল্লাহ পাক বাড়া দেবে। এর বাড়ানোর মূল কারণ এই যে আপনি দীর্ঘ সময় ধরে ক্লাস করেন, 1 ঘন্টা পরে আমার মতো লোকের কথা শোনেন, এছাড়াও 2-3 ঘন্টা বই পড়েন। আমি পড়তাম 9-10 ঘন্টা, সাক্ষী আছেন আরাফাতে না আছে, শুনে নেবেন। এটা কোনো ব্যাপার না, চেষ্টা করেন, পারবেন। আপনি গড়েছেন, আমি ঘুরি নাই, এই আর কি। তাহলে আসছে কি, এরপরে আসছে লেগে দস্যুতার পরে অপথে অনধিকার গৃহে প্রবেশ। আপনার গৃহে একজন লোক প্রবেশ করছে অন্যায়ভাবে, অপথে, অন্যায় করার জন্য, কিন্তু আপনি দেখে ফেলাছেন ও দৌড় মারছে, ও মাফ করে দেন, কিন্তু আপনি তারপরে ধাওয়া ধাওয়া করে একেবারে মারি ধরে ফেলাবেন, এ কাজ করেন না। এরপরে কথা, আপনার সম্পত্তি অনিষ্ট করা আছে, ক্ষতি করা আছে, 425, হয়তো ক্ষতি করতে গেছে, ক্ষতি করতে পারে নাই, সম্ভাবনা ছিল, ও চলে গেছে, আপনি তাকে মাফ করে দেন। প্রয়োগ এবং স্থিতিকাল, সে যত সময় আপনার সম্পত্তিতে আঘাত করতে আসে, ক্ষতি করতে আসে, আপনি তত সময় বাধা সৃষ্টি করতে থাকেন, বা যেন বড় ধরনের ক্ষতি না করে, এই পর্যন্ত। যেই শেষ চলে যাবে, যখন ওই আক্রমণকারী বা অপরাধী চলে যাবে, তখন আপনি বাদ দেবেন, ঝামেলা মিটে যাবে। কিন্তু আপনি স্বাভাবিক একটা ঘটনাকে অস্বাভাবিক করে নেবেন, তখন এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। মনে রাখবেন, প্রত্যেক কাজেরই সাধারণ ব্যতিক্রম আছে। এই আমরা 76 থেকে 106 পর্যন্ত পড়ব, এর ভিতর দেখবেন যেমন আপনার মাপের কথা আছে, আবার মাপ না করার কথা আছে। কথাগুলো কিন্তু সব রকম কথাই আছে, বুঝে শুনে পড়বেন, বুঝে শুনে প্রশ্নের উত্তর দেবেন, আমার আপনার দরকার র্যাঙ্ক। এরপরে 106 পড়াই শেষ। 106 বলেছে নিরপরাধ ব্যক্তির ক্ষতি হবে জেনেও যদি আপনি তার উপর তার মৃত্যু ঘটান, তাই সেক্ষেত্রে অপরাধ হবে না। এটা কিরকম? নিরপরাধ, যার কোনো অপরাধী নাই, সেই ব্যক্তিকেও যদি আপনি খুন করে ফেলান, মেরে ফেলা দেন, সেক্ষেত্রেও কোনো অপরাধ হবে না। একই আইনের দুটি রূপ। এইরকম দণ্ডবিধি আইনিতে আছে সিংহভাগ, আর সাক্ষ্য আইনে আছে প্রত্যেকটাই, এক এক আইনের দুই দুই রূপ। তাহলে 106 বলছে, কখন নিরপরাধ ব্যক্তিকে আপনি মেরে ফেললেও আপনার কোনো অপরাধ হবে না। কোন ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিকে মারলে আপনার অপরাধ হবে না, আসেন আলোচনা করি। উদাহরণস্বরূপ, যদি কোনো জনতা আপনাকে ধাওয়া করে, মনে করেন কোনো জনতা, আপনার একটা অপরাধ, সমাজে সবাই বসবাস করি, আমার দ্বারা কোনো অপরাধ, চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, আমি যে কোনো একটা অপরাধ করছি, অথবা সমাজ বিরোধী, ধর্মবিরোধী, রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ করছি, যা সমাজের 2-5টা লোক আমার পর খুব ক্ষিপ্ত, তারা আইন হাতে তুলে আমাকে মেরে ফেলতে পারে, এরকম ঘটনা সমাজে ঘটে কিনা? তাহলে আমি যে আমার বাড়িতে গেছি বহুদিন পরে, এটা অন্যায় করে আসছিলাম, সেই অন্যায়ের কারণে আমার এলাকায় যে লোকজন দেখে ফেলছে, আমি রিজাল্ট যখন আমার বাড়িতে প্রবেশ করছি, ওই এলাকার লোকজন আমাকে ধাওয়া করছে, এই রিজাল্টকে মেরে ফেলাবো। ধর্মবিরোধী কথা বলে, রাষ্ট্রবিরোধী কথা বলে, নারী বিরোধী কথা বলে, বিভিন্ন অন্যায় কাজ করছি, চুরি ডাকাতি করছি, এই রিজাল্ট মেরে না ফেললে শান্তি আসবে না। 5-7টা লোক আমার পর ধাওয়া করলো, আমি ভয়তে দৌড়, আমি দৌড় শুরু করছি বাঁচার তাগিদে, কিন্তু আমি তো সন্ত্রাসী দলের সংগঠন, আমার হাতে অস্ত্রও থাকতে পারে, চাকু দাও থাকতে পারে। এই যে আমাকে 5-7টা লোক মারার জন্য ধাওয়া করছে, আমি দৌড়াতেছি জীবন বাঁচানোর তাগিদে, কিন্তু এই 5-7টা লোক যে আমার উপর ধাওয়া করলো, ওইখানে কোনো শিশু ছিল, 18 বছরের নিচে শিশু ছিল। এই শিশু ওই 5-6 জনের ভিতর একজন, তারাও দাওয়া করছে। ও কিন্তু এই ভালো মন্দ বোঝে না, রিজাল্টের কি হয়েছে, রিজাল্টকে কেন এই 5-7 জন লোক দাওয়া করছে, এই শিশুরা বোঝে না। 2-3টে শিশু এর মধ্যে আছে, কিন্তু আমি বাঁচার জন্য দেখতেছি, আমার হাতে যে তরোয়ার আছে, আমি যে তরোয়ার ফেঁকে মারি, আমার হাতে যে রিভলভার আছে, অস্ত্র আছে, আমি যে গুলি করি, তাহলে ওই 5-7 জন লোক মারা যাবে বা চলে যাবে। কিন্তু আমি ওই 5-7 জন লোকের যখন তাক করতে যাচ্ছি, ওই 5-7 জন লোকের মধ্যেই শিশু আছে, ওই 5-7 জনের মধ্যে নিরপরাধ ব্যক্তি আছে, যে কোনো অপরাধ করে নাই, আন্দাজেই দৌড়াইতেছে আমাকে, আমার যারা মারার জন্য দৌড়াচ্ছে ওদের সাথে আন্দাজে, ওই কাজের পরিধি পরিমাপ সম্পর্কে ধারণা নেই। এখন আমি যখন গুলি চালাবো বাঁচার জন্য, আমার জীবন রক্ষার জন্য, ওইখানে যদি কোনো শিশু মারা যায়, নিরপরাধ ব্যক্তি মারা যায়, যে দৌড়াতেও ছিল না, কাজ করতেছিল, মনে করেন ও দৌড়াতে ছিল না, কিন্তু আমি গুলি শুট করছি, তরোয়াল ফেঁকে মারছি যাতে ওরা দাঁড়া পড়ে, আমি বাঁচে যেতে পারি। কিন্তু এই তরোয়াল অথবা এই গুলি যা ওই 5 জন লোকের না লাগিয়া অপর কোনো নিরপরাধ ব্যক্তির গায়ে লাগে, তিনি মারা গেলেন, এক্ষেত্রে আমার কোনো অপরাধ হবে না, কারণ আমি ভাই জীবন বাঁচানোর তাগিদেই
ওদের দিক গুলি ছুঁড়ে মারছিলাম, অথবা আমার তরোয়াল ফেঁকে মারছিলাম, অথবা আমি যে কোনো ওয়েতে প্রতিরোধ করতে যা ওই নিরপরাধ ব্যক্তি মারা গেছে। তাহলে বুঝতে পারছেন আরো সুন্দর করে হচ্ছে এই বইয়ের যে উদাহরণ আছে এই উদাহরণগুলো পড়বেন। যদি না বোঝেন, হয়তো আমি অত শিক্ষিত না, ক্লাসে সুন্দর ভাষা বলতে পারি না, তখন বলবেন, ফোন করবেন, অনেকেই করে, আমি সুন্দর সাবলীল ভাষায় আপনার সাথে কথা বলবো। আমার কাছে প্রতিদিন 1 থেকে 2 ফোন আসে। আমি বড় মাপের শিক্ষক না,